ওয়েলকাম লার্নার্স, রেল গ্রুপ ডি 2022 এর সম্ভাব্য সাজেশনপত্র 2 নাম্বার। তোমরা দেখে নাও, এখান থেকে প্রচুর প্রশ্ন তোমরা কমন পাবে এবং যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখো, এই যে ত্রিভুজটা তার যেটা বহিস্থ কোণ অর্থাৎ এই কোণটা ACD সেটা বলে দেওয়া আছে 120 ডিগ্রি এবং তার যে অন্তঃস্থ কোণ ACD, দেখুন এখানে দেওয়া আছে ACD যে কোণটি অর্থাৎ এই যে কোণটি সেটি দেওয়া আছে 50 ডিগ্রি। তাহলে পরে আপনাকে এই কোণের মানটা বার করতে হবে। মনে রাখবেন, কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রে এইটা হলো বহিস্থ কোণ, এটা বাইরের দিকে কোণ, যার জন্য হচ্ছে বহিস্থ কোণ। আর যে কোনো বহিস্থ কোণ অন্তঃস্থ বিপরীত, তাহলে এইটা যদি বহিস্থ হয় তার অন্তঃস্থ বিপরীত কোণ হচ্ছে এই দুটো, তাদের সমষ্টির সমান হয়। অর্থাৎ কোণ এসিডির যে মানটা সেটা হবে অন্তঃস্থ বিপরীত, অর্থাৎ এ কোণ এবং বি কোণের সমষ্টি। এ কোণটাকে দেখাই যায় কোণ BAC, দেখুন BAC, এবং এই কোণটা সেটাকে লেখাই যায় প্লাস কোণ ABC, ABC এই দুটো সমষ্টি। এখন দেখুন বলা আছে এসিডি যে কোণটা সেটা 120 ডিগ্রি, বিএসি কোণটার মান আমার জানা নেই, এটা বের করে নিতে হবে, প্লাস কোণ ABC সেটা দেখুন বলা আছে 50 ডিগ্রি, তাহলে এটা 50 ডিগ্রি। এখন এই কোণটার মান বার করতে হলে 50 ডিগ্রিকে এদিকে নিয়ে আসবো, তাহলে কোণ বিএসি সমান কি হবে 120 ডিগ্রি বিয়োগ 50 ডিগ্রি। তাহলে দেখুন 120 থেকে যদি 50 বাদ দেন কত পাবেন 70 ডিগ্রি। তাহলে এই যে কোণটি সেই কোণটির মান হবে 70 ডিগ্রি এবং এটি হবে উত্তর। পরবর্তী অঙ্কটিতে চলে আসুন। দেখুন এখানে বলা আছে a/3 সমান b/5 সমান c/7 হলে এই এক্সপ্রেশনটার মান কি হবে। যদি এরকম কোনো অঙ্ক থাকে এটাকে কেটে ধরার কোনো দরকার নেই, যেটা করবেন সরাসরি এর মান 3, বি এর মান 5, সি এর মান 7 বসিয়ে দেবেন। তাহলে দেখুন যে এক্সপ্রেশনটা আছে a + b + c/b, তাহলে এর মান কত বসাবো 3, ঠিক যেগুলো নিচে আছে। বি এর মান কত বসাবো 5, সি এর মান কত বসাবো 7, তারপর নিচে দেখুন আছে বি এর মান হচ্ছে 5, বসিয়ে দিলাম। এরপর যোগ করুন, 5 আর 3 8, 8 আর সাথে হচ্ছে 15, আর নিচে হলো 5, 5 দিয়ে 15কে কাটলে 3 পাবেন, ফলে এটির উত্তর হয়ে যাবে 3। পরবর্তী অঙ্কটি দেখুন, এখানে বলা আছে দুটি এককেন্দ্রিক বৃত্তের সাধারণ স্পর্শকের সংখ্যা কি হবে। এককেন্দ্রিক বৃত্ত মানে হচ্ছে দুটো বৃত্ত যাদের কেন্দ্রগুলো একই। ধরুন এই একটা বৃত্ত, তার ভেতরে আরেকটি বৃত্ত আছে, এই যে দুটো বৃত্ত আঁকলাম তাদের দুজনেরই কেন্দ্রটা একই। এই একই কেন্দ্রকে রেখে আলাদা আলাদা ব্যাসার্ধ রেখে দুটো বৃত্ত তৈরি হয়েছে। এদের সাধারণ স্পর্শক মানে এমন স্পর্শক যেন দুটোরই স্পর্শক হয়, এমন কোনো স্পর্শকই আপনি আঁকতে পারবেন না। ধরুন ভেতরের যে ছোট বৃত্তটা আছে তার যদি স্পর্শক হয়, সেটা তার স্পর্শক আঁকলে পরে সেটা বহির্বৃত্তকে মানে বাইরের বৃত্তটাকে ছেদ করবে, স্পর্শক হবে না। আবার বাইরের বৃত্তের উপরে যদি কোনো স্পর্শক আঁকেন সেটা ভেতরের বৃত্ত থেকে অনেক বাইরে চলে যাবে, সেটা কখনোই স্পর্শ করবেন না। তাহলে মনে রাখবেন এখানে সাধারণ স্পর্শক কিন্তু আপনি আঁকতেই পারবেন না, অর্থাৎ সাধারণ স্পর্শকের সংখ্যা হবে 0। পরবর্তী অঙ্কটি দেখুন, এটি একটি ক্যালকুলেটিভ অঙ্ক। এখানে বলা আছে 999 পূর্ণ 98 99 ইন্টু 99 এর মান কত। মনে রাখবেন যে কোনো ফ্র্যাকশন বা ভগ্নাংশ সংখ্যাকে যে কোনো পূর্ণ সংখ্যা প্লাস ভগ্নাংশ আকার ভাঙা যায়। দেখুন এই যে সংখ্যাটা আছে সেটা পূর্ণ সংখ্যা হচ্ছে 999, তাহলে 999 হলো পূর্ণ সংখ্যা প্লাস ভগ্নাংশ সংখ্যা হচ্ছে 98/99, এই দুটোতে আলাদা করে ভেঙে নিন। এরপর দেখুন এর সঙ্গে গুণ আছে 99, তাহলে আমি কি করব, এটার সঙ্গে একবার 999 সঙ্গে 99 গুণ করব এবং তারপর প্লাস দিয়ে এটার সঙ্গে গুণ করব। তাহলে দেখুন এই দুটো গুণ করলে হচ্ছে 999 ইন্টু 99 প্লাস এটার সঙ্গে গুণ করলে হচ্ছে 98/99 ইন্টু 99। তাহলে দেখুন এই 99 দুটো কেটে যাবে, ফলে এখানে থাকবে 98। আর এই অংশটা যখন করবেন তখন সহজ, এই গুণটা করতে হলে অনেক সময় লাগবে, যার জন্য 999কে 1000 বিয়োগ 1-এ ভেঙে নিন ইন্টু 98 করে নিন, সরি 99, প্লাস এখানে দেখুন 99 কেটে গিয়ে 98 থাকবে। এরপর গুণটা করুন, তাহলে এখানে 99 ইন্টু 1000 মানে হচ্ছে 99,000 বিয়োগ 99 ইন্টু 1 তার মানে 99 প্লাস 98। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে প্রথম অংশ অর্থাৎ 99,000 যেটা আছে রইল, 98 থেকে 99 বাদ দিলে -1 থাকে। এরপর 99,000 থেকে 1 বাদ দিয়ে দেবো, তাহলে 99,000 থেকে 1 বাদ দেওয়ার সময় মনে রাখবেন সবটার থেকে বাদ দরকার নেই, শেষটা দেখুন 9,000, 9,000 থেকে 1 বাদ দিয়ে দিন, তাহলে যেটা হবে সেটাই হচ্ছে উত্তর। তাহলে এটার থেকে যখন বিয়োগ করবেন এটা হবে 98,999,
অর্থাৎ কিছু না, 9000 থেকে 1 বাদ দিন, তাহলে 8999, আর সামনে যে 9টা ছিল সেটা লিখে দিন, সেটাই হবে উত্তর। ক্লাসটি শেষ অবধি দেখুন বন্ধুরা, অনেক অঙ্ক শিখে যাবেন। যেমন দেখুন এখানে অঙ্কটা বলা আছে 18 মিটার লম্বা, 12 মিটার চওড়া ও 5 মিটার গভীর একটি গর্তকে ভর্তি করতে দৈর্ঘ্য 12 মিটার, চওড়া 5 মিটার ও 2 মিটার গভীর কটি গর্ত খুঁড়তে হবে। মানে একটা বড় গর্ত ছিল, এই গর্তটাকে ভর্তি করতে হবে ছোট ছোট বেশ কিছু গর্ত দিয়ে। এরকম ছোট ছোট বেশ কিছু গর্ত আছে, তো কতগুলো গর্ত খুঁড়লে তার মাটি দিয়ে এই গর্তটা ফিল আপ হবে। এখন এই যে গর্তটা আছে সেই গর্তটার আয়তনটা প্রথমে বার করব। দেখুন সেই গর্তটা 18 মিটার লম্বা, 12 মিটার চওড়া, 5 মিটার গভীর। তাহলে তার আয়তন বার করতে হলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা করতে হয়। তাহলে এই যে অংশটা আছে তার দৈর্ঘ্য 18, প্রস্থ 12 আর গভীরতা হচ্ছে 5, এই তিনটে গুণ করে দিলে এর আয়তনটা পাবেন। এরপর দেখুন একটা ছোট গর্ত খুঁড়ে তার আয়তন কত, 12 ইন্টু 5 ইন্টু 2, দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। তাহলে এরকম কতগুলো গর্ত খুঁড়তে হবে বার করতে গেলে আপনি করবেন কি, আগেরটাকে এটা দিয়ে ভাগ করে দেবেন। তাহলে দেখুন 12 12 ক্যান্সেল হলো, 5 5 ক্যান্সেল হলো, 2 দিয়ে কাটুন, 2 9 18। তাহলে আপনাকে 9টি গর্ত খুঁড়তে হবে, সেই 9টি গর্তের মাটি দ্বারা এই বড় গর্তটি ফিল আপ হবে। পরবর্তী অঙ্কটি দেখুন, এখানে একটি সিম্পলিফিকেশন করতে দিয়েছে। লক্ষ্য করুন 13 পূর্ণ 4 7 ইন্টু 13 পূর্ণ 4 7 বিয়োগ 8 পূর্ণ 3 7 ইন্টু 8 পূর্ণ 3 7। নিচে কি আছে, 13 পূর্ণ 4 7 বিয়োগ 8 পূর্ণ 3 7। যদি আপনি 13 পূর্ণ 4 7টাকে এ ধরেন, তাহলে দেখুন এটা এ ইন্টু এ অর্থাৎ এ স্কোয়ার টাইপ নিল। আবার এটাকে যদি বি ধরেন, অর্থাৎ 8 পূর্ণ 3 7কে যদি বি ধরেন, তাহলে বি ইন্টু বি মানে বি স্কোয়ার, তাহলে মাইনাস অফ বি স্কোয়ার হলো। নিচে আপনি তো এটাকে এ ধরেছেন আর এটাকে বি ধরেছেন, তাহলে নিচে এ মাইনাস বি কিনা বলুন। এখন বীজগণিতের একটা ফর্মুলা আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি থাকে তাহলে এটাকে লেখা যায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর নিচে দেখুন এ মাইনাস বি আছে, তাহলে আমাদের কি হবে, এই এ মাইনাস বিটা ক্যান্সেল হয়ে যাবে, পড়ে থাকবে কি এ প্লাস বি। অর্থাৎ যে দুটো সংখ্যা ইউজ করা হয়েছে সেই দুটো সংখ্যাকে যদি যোগ করে দেন তাহলেই উত্তর হবে। কি কি ইউজ করা হয়েছে, 13 পূর্ণ 4 7 এটা এ প্লাস এখানে প্লাস বি, বিটা কত 8 পূর্ণ 3 7। এরপর আমি যেটা করলাম একটু আগেই, সেই রকমভাবে এই যোগটা করবেন। প্রথমে পূর্ণ সংখ্যাগুলোকে ভেঙে নিন, একটা 13 আর একটা 8, তারপরে ভগ্নাংশগুলোকে যোগ করে দিন। একটা ভগ্নাংশ হচ্ছে 4 7 আর একটা ভগ্নাংশ হচ্ছে 3 7। এরপর দেখুন যখন যোগ করবেন তখন 13 আর 8 21 হয় কিনা বলুন, প্লাস এই দুটোকে যখন যোগ করবেন, যোগটা আমি এই সাইডে করছি, দেখুন দুটোরই দেখুন হরে 7 আছে, তাহলে লসাগু হলো 7। ওপরের সংখ্যা দুটোকে জাস্ট যোগ করে দিন, 4 প্লাস 3, 4 আর 3 হলো 7, নিচেও 7, এই 7 7 কাটাকাটি গিয়ে 1 থাকে, তাহলে 1, অর্থাৎ 21 এবং 1 যোগ করলে পাবেন 22, এবং এটাই হয়ে যাবে অ্যান্সার। পরবর্তী অঙ্কটিতে কি বলা হয়েছে দেখুন, বলা হয়েছে দুটি বৃত্তের ব্যাসার্ধদ্বয়ের অনুপাত 4:9 হলে উহাদের ক্ষেত্রফলের অনুপাত কি হবে। দুটো বৃত্ত ছিল, একটা ছোট আর একটা বড়, এর ব্যাসার্ধ যা আর এর ব্যাসার্ধ যা, সেই দুটোর যদি অনুপাত করা হয় তাহলে ব্যাসার্ধগুলোর অনুপাত 4:9 যদি হয়, তাহলে তাদের ক্ষেত্রফলের অনুপাত যদি বের করতে বলে তাহলে কিচ্ছু না, শুধু এই অংশটাকে বর্গ করে দেবেন দুটোই। তাহলে দেখুন 4-এর বর্গ কত 16, 9-এর বর্গ কত 81, ব্যাস এটাই উত্তর। তাহলে মনে রাখবেন, যদি ব্যাসার্ধের অনুপাত বলে এবং সেখান থেকে ক্ষেত্রফলের অনুপাত বার করতে বলে তাহলে কিচ্ছু না, ওই দুটো অংশকে বর্গ করে দেবেন, সেটাই উত্তর। কেন হয়, ধরুন একটা ব্যাসার্ধ R1, এই ছোটটা R1, আর এটা ধরুন R2। যখন আমি এদের ক্ষেত্রফল বার করব, এর যার ব্যাসার্ধ R1 তার ক্ষেত্রফল হবে পাই R1 স্কোয়ার, আর এর ক্ষেত্রফল হবে পাই R2 স্কোয়ার। দেখুন এই দুটো যখন অনুপাত করবেন পাই পাই কেটে যাবে, তাহলে কি থাকলো R1 স্কোয়ার ইজ টু R2 স্কোয়ার, অর্থাৎ দুটোকে বর্গই করতে হলো। তাহলে এত কিছু ভাবারই দরকার নেই, যেহেতু ব্যাসার্ধগুলোর অনুপাত বলেছে এবং ক্ষেত্রফলের অনুপাত চেয়েছে, আপনি কিচ্ছু না বর্গ করে দেবেন, সেটাই হবে উত্তর। পরের অঙ্কটি দেখুন, এখানে বলা হয়েছে দুটি মিশ্রণে জল ও দুধের অনুপাত যথাক্রমে 2:3 এবং 4:5। ওই দুটি মিশ্রণকে একটি অন্য পাত্রে ঢালা হলে ওই পাত্রে জল ও দুধের অনুপাত কত হবে। দেখুন একটি পাত্রে জল ও দুধের মিশ্রণ হচ্ছে 2:3, অন্য একটি পাত্রে জল ও দুধের মিশ্রণ হচ্ছে 4:1। এবার এই দুটোকে একটা নতুন পাত্রে ঢালা হয়েছে, সেখানে জল এবং দুধের অনুপাতটা কি হবে বার করতে হবে। একটা জিনিস লক্ষ্য করে দেখুন, 2 এবং 3 যোগ করলে কত পাবেন 5, 4 এবং 1 যোগ করলে কত পাবেন 5। যদি এই দুটোর যোগফল এবং এই দুটোর যোগফল সমান হয় তাহলে আপনার যেটা কাজ, মোট দুধ বার করতে গিয়ে 2 আর 4 যোগ করে দিন, এটা হয়ে যাবে মোট দুধ। একইভাবে মোট জল, প্রথমটা জল ছিল, তাহলে 2 আর 4 যোগ করে যেটা পেলাম সেটা জল। আবার মোট দুধ যদি বার করেন তাহলে 3 আর 1 যোগ করে দিন, তাহলে এটা হয়ে যাবে মোট দুধ।
তাহলে দেখুন এইটা হয়ে যাবে জল আর এটা হয়ে যাবে দুধ। তাহলে জল কত ভাগ আছে? 6 ভাগ। আর এখানে দুধ কত ভাগ আছে? 3 + 1 মানে 4 ভাগ। এই দুটোর অনুপাত করে দিন, কাটা যাবে 2 দিয়ে, 2 × 3 = 6, 2 × 2 = 4, 3:2। তখন মনে রাখবেন এটাই হয়ে যাবে উত্তর। যদি এই দুটোর যোগফল সেম হয়ে যায় তাহলে পরে কিচ্ছু না, জল জল যোগ করে দেবেন, আবার দুধ দুধ যোগ করে দেবেন, সেটা যেটা অনুপাত হবে সেটাই উত্তর। কিন্তু এটা যদি যোগফলটা সেম না হয় তখন অন্য একটি ট্রিক্স অ্যাপ্লাই করতে হয়, সেটা আমি আগের ভিডিওগুলোতে আপনাদেরকে শিখিয়ে দিয়েছি। দেখুন এখানে একটি মান নির্ণয় করতে দিয়েছে, √30 প্লাস √30 প্লাস √30, এটা ইনফাইনাইট অবধি বিস্তৃত, অর্থাৎ 30 এই সংখ্যাটা কিন্তু আপনার ক্রমানুযায়ী রিপিট হয়ে হয়ে যাচ্ছে। এই সব অঙ্কের ক্ষেত্রে কি করবেন? দেখুন যে সংখ্যাটা আছে 30, সেটাকে এমন দুটো সংখ্যাতে ভাঙবেন যাদের অন্তর 1 হবে, বা বলতে পারেন দুটো ক্রমিক সংখ্যা হবে। অর্থাৎ 30কে এমন দুটো সংখ্যার গুণফল আকারে লিখব যাদের বিয়োগফলটা 1। তাহলে দেখুন 30কে যদি 5 আর 6 ভাঙি, 5 × 6 করলে 30 পাবো। আবার 5 আর 6-এর ডিফারেন্স কত? 1। বা বলতে পারেন 5 আর 6 পরপর সংখ্যা বা ক্রমিক সংখ্যা। তাহলে যে কোনো ক্ষেত্রেই করবেন কি, এইটাকে দুটো সংখ্যাতে ভেঙে নেবেন যারা ক্রমিক সংখ্যা হবে। এরপর আপনাকে জিজ্ঞেস করেছে তার মান, যদি প্লাস থাকে তাহলে মনে রাখবেন বড়টি উত্তর হবে, যদি প্লাস থাকে তাহলে অ্যান্সার হবে 6। আর যদি এগুলো মাইনাস থাকতো, ধরুন 30 মাইনাস, তারপরেও মাইনাস, তাহলে মাইনাস থাকলে তখন ছোটটি উত্তর নেবেন, ধরুন 5। এই অঙ্কটা আরেকভাবে আমি করে দেখাচ্ছি। ধরুন আছে √12 মাইনাস √12, এরকম করে রেকার হয়েছে। তাহলে দেখুন 12কে দুটো অংশে ভাঙলে আপনি কত পাবেন? একটি 3 পাবেন আর একটি 4 পাবেন। ক্রমিক সংখ্যা গুণ করলে পাবেন 12। কিন্তু এখানে কি আছে? যোগ আছে না বিয়োগ আছে? বিয়োগ আছে। তাহলে ছোটটি উত্তর হয়ে যাবে 3। পরবর্তী অঙ্কটি দেখুন, এখানে কি বলা হয়েছে? বলা হয়েছে তুহিন ও তন্ময়ের বর্তমান বয়সের অনুপাত 5:6। তন্ময়, তাহলে এখানে একটু লিখে নিন, তুহিন আর তন্ময় তাদের বয়সের অনুপাত কত? 5:6। বলেছে তন্ময় তুহিনের থেকে 4 বছরের বড়, 7 বছর পরে ওদের বয়সের অনুপাত কি হবে? মনে রাখবেন বয়সের অন্তর সবসময় একই থাকে। আজ থেকে 20 বছর আগেও যা হবে আজকেও তাই হবে, ভবিষ্যতেও তাই হবে, অর্থাৎ 30 বছর পরও তাই হবে। তাহলে এই যে তন্ময় তুহিনের থেকে 4 বছর বড়, এটা যে কোনো সময়ের জন্য সত্যি, অতীত বর্তমান ভবিষ্যৎ সব সময়ের জন্য সত্যি। তাহলে দেখুন এখানে তুহিনের বয়স 5 মানে 5 রেশিও ভাবতে পারে, আর তন্ময়ের বয়স তন্ময়ের বয়সটা 6 ভাবতে পারেন। তাহলে এদের বয়সের অন্তরটা কত? 1 6 থেকে 5 বাদ দেন, তাহলে 1। সেই অন্তরটাই হলো 4। কারণ কি? তন্ময় তুহিনের থেকে 4 বছরের বড়, তাহলে এই 1:টাই হলো 4। তাহলে 1 যদি 4 হয়, তুহিনের বয়স কত? 5 × 4 মানে 20। তন্ময়ের বয়স কত? 6 × 4 মানে 24। দেখুন 4 বছরের অন্তর হচ্ছে। এরপর বলেছে 7 বছর পর ওদের বয়সের অনুপাত কত হবে? তাহলে 7 বছর পর এর বয়সও 7 বছর বাড়বে আর এর বয়সও 7 বছর বাড়বে, তখন হবে 27 আর এর বয়স হবে 31। তাহলে দেখুন তখন তাদের বয়সের অনুপাত হবে 27:30। অঙ্কটি একটি সূচকের অঙ্ক। এখানে সিম্পলিফাই করে মান বার করতে হবে। ওপরে দেখুন x + y + z যেমন আছে থাক, নিচে লক্ষ্য করে দেখুন x⁻⁻1। মনে রাখবেন পাওয়ার -1 অর্থাৎ নেগেটিভ ইন্ডেক্স হলে সেটাকে অনন্য আকারে লেখা যায়। আছে x, এটাকে লেখা যাবে 1/x। ঠিক একইভাবে তাহলে এটাকে যদি 1/x লেখা যায়, পরেরটা লেখা যাবে 1/y, এই অংশটা 1/y, মানে আলটিমেটলি হলো 1/xy, কারণ এটা 1/x, এটা 1/y, গুণ করলে 1/xy। একইভাবে তারপরেরটা 1/y 1/z, তার মানে 1/yz। একইভাবে তারপরেরটার জন্য 1/z 1/x, মানে 1/xz। এরপর এটাকে সিম্পলিফাই করব। তাহলে দেখুন ওপরে যেমন x + y + z আছে সেটা রইল, নিচে দেখুন এই যে তিনটে অংশ আছে তার লসাগু করব। একটা xy, একটা yz আর একটা zx, এই তিনটে লসাগু হয়ে যাবে xyz। এরপর যখন যোগ করব দেখুন xy এখানে আছে, z নেই, তাহলে z দিয়ে 1কে গুণ করলে z পেলাম। একইভাবে yz এখানে আছে, x নেই, x দিয়ে 1কে গুণ করলাম x পেলাম। একইভাবে xz আছে, তাহলে yটা নেই, y দিয়ে 1কে গুণ করুন y পাবেন। এখন তাহলে আমার ঘটনা হচ্ছে এই যে নিচের রাশিটা সেটা যদি ওপরে যায় তাহলে উল্টে যায়, অর্থাৎ এখানে x + y + z যেমন আছে রইল ওপরে, আর এই রাশিটা ওপরে গিয়ে উল্টে যাবে, অর্থাৎ উপরে গিয়ে হবে xyz ডিভাইড বাই x + y + z। এখন দেখুন তো এই x + y + z এই অংশটা উপরে নিচে কেটে যাবে, কেটে গিয়ে পড়ে থাকছে xyz, অর্থাৎ সিম্পলিফাই করলে এইটার উত্তর দাঁড়াবে xyz। দেখুন এখানে বলা আছে এই একটি গুণফল, এই গুণফলের এককের সংখ্যা কত হবে?
তাহলে যদি এককের সংখ্যা বার করতে বলে প্রত্যেকটা রাশির এককগুলোকে নিয়ে নিন। তাহলে এর এককের সংখ্যা 7, ইন্টু আছে তাই ইন্টু, পরেরটার একক 5, ইন্টু তারপরের এককের সংখ্যা 8, তারপরে এককের সংখ্যা 3, তারপরে এককের সংখ্যা 9। এরপর যখন গুণ করব দেখুন 7 এবং 5 গুণ করলে 35 হয়। 35-এর এককটা আবার নিন, মানে ক্যারি করুন 5টা, 5-এর সঙ্গে 8 গুণ করুন, কত পাবেন 40। তার আবার এককটা নিন 0, তার সঙ্গে 3 গুণ করলে 0ই পাবেন। আবার শেষে 0-র সঙ্গে 9 যখন গুণ করবেন তখনও 0ই পাবেন। অর্থাৎ এই যে রাশিটা বা গুণফলটা তার এককের সংখ্যা হবে 0। পরবর্তী অঙ্কটি দেখুন, এখানে অ্যালজেব্রার একটি অঙ্ক দেওয়া আছে, বলা আছে পি কিউব প্লাস 2p স্কোয়ার প্লাস 5p সমান 8 যদি হয় তাহলে পি স্কোয়ার প্লাস 5p এর মান কত। এইসব অঙ্ক করবার ক্ষেত্রে আপনাকে নিজে মনস্থ করে পি এর বেশ কিছু মান বসিয়ে নিতে হবে পূর্ণ সংখ্যা হিসাবে। সাধারণত এক্ষেত্রে হয় কি পি এর মান 0 বসিয়ে দেখতে হয়, 1 বসিয়ে দেখতে হয়, 2 বসিয়ে দেখতে হয়, -1 -2 ইত্যাদি। তো দেখুন দেখতে হবে এখানে পি এর কোন মানে 8 হচ্ছে। দেখুন এখানে পি এর মান যদি 1 বসান তাহলে 8 হবে। লক্ষ্য করুন 1 তার কিউব, এখানে পি এর মান 1 বসান তাহলে 1 তার স্কোয়ার, প্লাস 5 ইন্টু পি এর মান 1 বসান তাহলে দেখুন এটা হলো 1, 2 1 স্কোয়ার মানে তো একই, তাহলে 2, 5 1 5, 5 6 7 8, তাহলে মিলল কিনা বলুন। অর্থাৎ পি এর মান কত বসাতে হচ্ছে 1, তাহলে এটা সিদ্ধ হচ্ছে, তার মানে পি এর মান 1। এখন যে রাশিটার মান আপনাকে জানতে চাইছে সেখানেও পি এর মান 1 বসিয়ে দিন, তাহলে 1 তার স্কোয়ার প্লাস 5 ইন্টু 1, তাহলে দেখুন 1 তার স্কোয়ার মানে 1, 5 ইন্টু 1 মানে 5, তাহলে 5 আর 1 যোগ করলে কত পাওয়া যাবে 6, এবং এটি হয়ে যাবে অ্যান্সার। দেখুন এখানে বলা আছে একটি ব্যাগে 20 পয়সা ও 50 পয়সা মিলিয়ে মোট 80টি মুদ্রা আছে এবং যাদের মোট মূল্য হচ্ছে 25 টাকা। তাহলে ওই ব্যাগে 20 পয়সা আর 50 পয়সার মুদ্রার অনুপাত কত। তাহলে এখানে কি কি পয়সা আছে, 20 পয়সার মুদ্রা আছে, 50 পয়সার মুদ্রা আছে, মোট 80টি মুদ্রা আছে এবং যাদের মূল্য হচ্ছে 25 টাকা। তাহলে ওই ব্যাগে 20 পয়সা এবং 50 পয়সার মুদ্রার অনুপাতটা বার করতে হবে। তো এই যে 20 পয়সা আছে, প্রথমে ধরে নিন 80টার মুদ্রা সবগুলোই 20 পয়সা, 80টা মুদ্রার প্রত্যেকটাই হচ্ছে 20 পয়সা করে। তাহলে মোট মূল্য কত হওয়া উচিত, 80 ইন্টু 20, তার মানে 1600 পয়সা আছে। তাহলে একদিকে লিখুন 1600। একইভাবে যদি সবগুলোই 50 পয়সা হয়ে যেত, অর্থাৎ 80টার সবগুলোই যদি 50 পয়সা হয়ে যেত, তাহলে 5 8 40, 4000 পয়সা হতো। তাহলে আরেকদিকে লিখুন 4000। কিন্তু দেখুন আলটিমেটলি মূল্য হচ্ছে 25 টাকা। 25 টাকা মানে 25 ইন্টু 100, এটা পয়সায় করে নিলাম, তাহলে কত পাবো 2500। এরপর অ্যালিগেশনের মেথডটা লাগান, অর্থাৎ এই দুটো বিয়োগ করে এখানে লিখুন, এই দুটো বিয়োগ করে এখানে লিখুন। দেখুন 2500 থেকে 1600 বাদ দিলে 900 হয়। একইভাবে 4000 থেকে যদি 2500 বাদ দিই তাহলে 1500 হয়। এখন এই দুটো রেশিও করুন, সেটাই হবে উত্তর। দেখুন এখানে শূন্যগুলো ক্যান্সেল করলাম, পড়ে রইল 15:9। এটাকে যদি কাটাকাটি করি 3 দিয়ে, 3 5 15, 3 3 9, তাহলে হবে 5:3 অ্যান্সার। অর্থাৎ ওই ব্যাগে 20 পয়সা এবং 50 পয়সার মুদ্রার অনুপাত হলো 5:3। পরবর্তী অঙ্কটা দেখুন, এটা একটি ত্রিকোণমিতির অঙ্ক। এখানে বলা আছে সাইন এ ইকুয়াল টু শূন্যস্থান, এটা আপনাকে অপশানে দেবে, ইন্টু কস এ। তাহলে এই শূন্যস্থানটা কী হবে বার করতে হবে। দেখুন আলটিমেটলি বাঁ দিকটা কি আছে সাইন এ, তাহলে ডান দিকটা হিসেব করে আমাকে সাইন এই আনতে হবে। তাহলে সাইন এ যদি আনতে হয় প্রথমে ভাবুন এই কস এটাকে তাড়াতে হবে, এলিমিনেট করতে হবে। তাহলে এটাকে তাড়াতে হলে উপায় হচ্ছে ভাগ করা, তাহলে এটা কসে দিয়ে ভাগ করলাম, তাহলে বুঝতেই পারছেন কসে কসে কেটে যাবে। কিন্তু ঘটনা হচ্ছে কসে কসে শুধু কাটলেই তো হবে না, আমার সাইনেও আসতে হবে। তাহলে সাইন এটাকে উপরে রাখুন, দেখুন এবার দুদিকে মিলছে কিনা। তাহলে কসে কসে ক্যান্সেল হলো, পড়ে রইল সাইনে। কিন্তু এটা করতে গিয়ে যেটা হয়েছে, সাইনে বাই কসে মানে তো আমরা জানি ট্যান এ, সাইন বাই কস মানে হলো ট্যান, সঙ্গে যেমন কসে রইল সেটাই রইল। এখন দেখুন এখানে শূন্যস্থানটা ছিল, তাহলে এই শূন্যস্থানের অংশটার উত্তর কি হলো ট্যান এ। তাহলে এখানে অ্যান্সার কত হবে না ট্যান এ। পরের অঙ্কটা দেখুন, এখানে বলা আছে সাইন এ ইকুয়াল টু কস বি, যদি হয় তাহলে সাইন অফ এ প্লাস বি এর মান কত। এখন দেখুন এখানে যেটা দেওয়া আছে সাইন এ সমান কস বি, তাহলে হয় দুদিকটাই সাইন করব, নয় দুদিকটা কস করব। সাইনই করছি তাহলে দুদিকটা সাইনে করব। এখন কসকে যদি সাইনে রূপান্তরিত করতে হয় তাহলে 90 থেকে এই কোণটা বাদ দিতে হয়, 90 থেকে বিকে বাদ দিতে হয়। কসকে সাইনে করলাম বা সাইনকে কসও করতে একই জিনিস করতে হয়, 90 থেকে এই যে কোণটা আছে সেটাকে বাদ দিতে হয়। এখন দুদিকে দেখুন সাইনটাকে আমার ক্যান্সেল করা যাচ্ছে, তাহলে এ সমান কত পেলাম না 90 ডিগ্রি মাইনাস বি, এই বিটাকে এদিকে নিয়ে চলে আসুন, তাহলে এ প্লাস বি সমান কত হলো 90 ডিগ্রি। এখন দেখুন বলা হয়েছে এ প্লাস বি এর মানটা দিয়েই করা আছে, তাহলে এখন সাইন অফ এ প্লাস বি এর মান কত জানতে চেয়েছে। তার মানে দেখুন সাইন অফ এ প্লাস বি মানে কত হলো 90 ডিগ্রি, তাহলে সাইন 90 ডিগ্রি। আর আমরা জানি সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে এই একটি হবে উত্তর। পরের অঙ্কটি দেখুন, এখানে বলা আছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 10 এবং 150 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে, কিন্তু সেই সংখ্যাটি সর্বদা 7 দ্বারা বিভাজ্য হবে। তাহলে
একটি সংখ্যা নির্ণয় করতে হবে যেটা 10 এবং 150 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে। প্রথম কাজ হচ্ছে 10 এবং 150 এই দুটোর লসাগু আমাকে বের করে নিতে হবে। এখন 10 এবং 150 এই দুটোর লসাগু 150 কিনা বলুন, কারণ 150 দেখুন 10 দিয়েও ক্যান্সেল করা যায়, 150কে 150 দিয়েও ক্যান্সেল করা যায়, তাহলে লসাগু পেলাম 150। এরপর আমার ঘটনা হচ্ছে যে প্রত্যেক ক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে, সেই সংখ্যাটি বের করতে হবে। এরপর যে সংখ্যাটা বার করব, 4 যেহেতু ভাগশেষ থাকবে সেটার সঙ্গে 4 শেষে যোগ থাকবেই। এটা বেশ কয়েকটা লিখে রাখলাম আপনাদেরকে বোঝাবার জন্য, যদি এত দরকার হবে না। এরকম এখন ঘটনা হচ্ছে এই তার আগে একটা সংখ্যা বসাবো যেটা 150 গুণিত হবে, তাহলে 150 ইন্টু 1 মানে 150, 150 ইন্টু 2 মানে 300, 150 ইন্টু 3 মানে 450 ইত্যাদি। তাহলে এই যে সংখ্যাগুলো মানে 154, তারপরে ধরুন 300 প্লাস 4 মানে 304, 450 প্লাস 4 454 ইত্যাদি। তাহলে এই যে 150, 154, 304, 454 এই সংখ্যাগুলো সব এই শর্তটা কিন্তু ফুলফিল করে। 150 এবং 10 দ্বারা বিভাজ্য হবে এই সবগুলোই, এবং প্রত্যেক ক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে। কিন্তু আরও একটা তার সঙ্গে বলেছে যে সেটা যেন 7 দ্বারা বিভাজ্য হয়। এরকম অনেক সংখ্যা পাওয়া যেতে পারে। এবার এগুলোর মধ্যে কোনটা 7 দ্বারা বিভাজ্য দেখব, তার মধ্যে ছোট কোনটা। যেমন এটাকে যদি 7 দিয়ে ভাগ করি 154, একে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে দেখুন 7 2 14, 15, 7 2 14, তাহলে পূর্ণ বিভাজিত হচ্ছে। তাহলে এই যে সংখ্যাটা পেলাম প্রথম, সেটাই দেখুন 7 দ্বারা বিভাজ্য। তাহলে এই সংখ্যাটাই 7 দ্বারা বিভাজ্য এবং ছোট সংখ্যা, উত্তর হবে 154। বাই চান্স যদি এটা না হতো তখন পরেরটা 7 দিয়ে ভাগ করে চেক করতাম, এটাও যদি না হতো পরেরটা করতাম। সাধারণত প্রথম একটা বা দুটোর মধ্যেই উত্তর দেওয়া থাকে। দেখুন পরবর্তী অঙ্কটি পরিমিতির অঙ্ক। এখানে বলা আছে একটি ঘরের দৈর্ঘ্য 5 মিটার, প্রস্থ 3 মিটার, উচ্চতা 4 মিটার। তাহলে ওই ঘরে সর্ববৃহৎ যে লাঠিটি রাখা যাবে তার দৈর্ঘ্য কত? দেখুন আমি প্রথমে একটি 3D ফিগার আঁকছি। এইটি ধরুন কোনো একটি রুম, এটা তার মধ্যে দৈর্ঘ্য আপনার জানা আছে 5 মিটার, প্রস্থ জানা আছে 3 মিটার, তাহলে এটা 5, এটা 3, আর উচ্চতা হচ্ছে 4। এখানে যে লাঠিটা রাখা যাবে সেটা সবসময় কর্ণ বরাবর হয়, এই প্রান্ত থেকে এই প্রান্ত। এই লাঠিটাই সর্ববৃহৎ লাঠি হবে, এর দৈর্ঘ্যটা বার করতে হবে। তাহলে যে কোনো এরকম ঘরের ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য হয় রুট ওভার অফ দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্থ স্কোয়ার যোগ উচ্চতা স্কোয়ার। দৈর্ঘ্য যেটি তার স্কোয়ার যোগ প্রস্থ তার স্কোয়ার যোগ উচ্চতার স্কোয়ার। তাহলে এখানে দেখুন দৈর্ঘ্য কত আছে 5 মিটার, তার স্কোয়ার। প্রস্থ কত আছে 3 মিটার, তার স্কোয়ার। উচ্চতা কত আছে 4 মিটার, তার স্কোয়ার। এরপর এগুলোকে হিসাব করুন। তাহলে দেখুন হিসাবটি করলে আমার এখানে পাচ্ছি রুট ওভার অফ 5 স্কোয়ার মানে 25, 3 স্কোয়ার মানে 9, 3 স্কোয়ার, 4 স্কোয়ার মানে 16। তাহলে এটা যোগ করুন, দেখুন 50 পাওয়া যাচ্ছে, অর্থাৎ রুট 50। আর আমরা জানি রুট 50 মানেই হচ্ছে 5√2। তাহলে ওখানে সর্ববৃহৎ দৈর্ঘ্যের যে লাঠিটা রাখা যাবে সেটা 5√2 সেন্টিমিটার। এটি উত্তর হয়ে যাবে। দেখুন এখানে বলেছে এক ব্যক্তি তার আয়ের 75% ব্যয় করেন। তার আয় 20% বৃদ্ধি পেলে তিনি ব্যয়েও 20% বৃদ্ধি করেন, তাহলে তার সঞ্চয় কত শতাংশ বাড়ল? এই অঙ্কটা দুরকমভাবে করা যায়, একটা স্বাভাবিক নিয়মে আর একটা অ্যালিগেশনের মেথডে। দেখুন কিভাবে করবেন। ধরুন প্রথমে তার আয় ছিল 100 টাকা, তাহলে এটা যদি আয় হয় 75% ব্যয় করে, তাহলে ব্যয় কত 75 টাকা। এটা আয় বলে লিখুন, এটা ব্যয় বলে লিখুন। তাহলে ধরুন 100 টাকা আয় করে 75 টাকা খরচ করে দিল, তাহলে সঞ্চয় কত 25 টাকা হবে কিনা বলুন। সঞ্চয় হচ্ছে 25 টাকা। এখন ঘটনা হচ্ছে তার আয় 20% বৃদ্ধি পেয়েছে, তাহলে 100 টাকায় 20% বৃদ্ধি পেয়েছে। তাহলে 20% বৃদ্ধি পেয়ে এখন কত হবে 120 টাকা। 20% মানেই 100 টাকায় বৃদ্ধি 20 টাকা, তাহলে 100 টাকায় বেড়ে হয়েছে 120 টাকা, এখন আয় 120 টাকা। ঠিক একইভাবে খরচটাও 75-এর 20% বৃদ্ধি পেয়েছে, তাহলে 75-এর 20% বৃদ্ধি পেলে কত হবে দেখে নেব। তাহলে যেহেতু 20% বৃদ্ধি পেয়েছে তাহলে 100-র সঙ্গে 20 যোগ করে 120 ওপরে লিখুন, নিচে লিখুন 100। কাটাকাটি করুন, 2 6 12, 2 5 10, 15 5 75, 15 ইন্টু 6 মানে 90। তাহলে এখন ব্যয় হচ্ছে 90 টাকা। তাহলে দেখুন এখন আয় 120, ব্যয় 90, তাহলে সঞ্চয় কত হবে 120 মাইনাস 90 মানে 30 টাকা। তাহলে এখন হচ্ছে 30 টাকা সঞ্চয়। আগে কত টাকা সঞ্চয় হতো 25 টাকা, এখন সঞ্চয় কত 30 টাকা। তাহলে সঞ্চয় কত বেড়েছে 5 টাকা। তাহলে 5 টাকা সঞ্চয় বেড়েছে কত টাকার উপরে 25 টাকার উপরে। এর শতাংশ বার করবো, যার জন্য ইন্টু 100 করলাম। আগে 25 টাকা সঞ্চয়, এখন 30 টাকা সঞ্চয়, তাহলে 5 টাকা সঞ্চয় বৃদ্ধি পেয়েছে কত টাকার উপরে না 25 টাকার উপরে। আগেরটা নিতে হয়,
ইন্টু 100, 25 দিয়ে কাটাকাটি করুন, 25 4 100, তাহলে 5 4 20%, অর্থাৎ তার সঞ্চয় আগের থেকেও 20% বৃদ্ধি পাবে। এই অঙ্কটি লাভ ক্ষতি বা প্রফিট অ্যান্ড লসের। দেখুন এখানে বলেছে তুহিন একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রি করে, কিন্তু সে যদি আরও 45 টাকা বেশি দামে ঘড়িটি বিক্রি করত তাহলে তার 5% লাভ হতো। ঘড়িটির ক্রয় মূল্য কত? এই অঙ্কটা করবার সময় এটা মনে রাখবেন। ধরুন এটা হলো ক্রয় মূল্য, সে প্রথমে কি করেছিল 10% ক্ষতিতে বিক্রি করেছিল। ক্ষতি, যেহেতু ক্ষতি তাই এটা -10 লিখে নিন। পরবর্তী সময়ে সে 45 টাকা যদি আরও চড়িয়ে বিক্রি করে তখন তার 5% লাভ হতো, তাহলে সেক্ষেত্রে কী হবে? 5% লাভ, তাহলে এটাকে +5 লিখুন। এখন দেখুন এই দুটোর মধ্যে ফারাক কত বা পার্থক্য কত? এদিকে 10 আর এদিকে 5, -10 আর এদিকে 5, তাহলে এই 5 থেকে যদি এটা বিয়োগ করেন অর্থাৎ 5 বিয়োগ -10, তাহলে 5 মাঝটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ 10 যোগ হয়ে 15% হবে। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য কত? 15%। কিন্তু দেখুন এখানে বলেছে সে যদি আগে 10% ক্ষতিতে বিক্রি করতো, তারপর যদি আরও 45 টাকা বেশি দিয়ে বিক্রি করে তবে 5% প্রফিটে পৌঁছয়। তাহলে এই যে পার্থক্যটা তৈরি হয়েছে অর্থাৎ 15%, সেটা তৈরি হয়েছে এই 45 টাকার জন্য। তাহলে এটা সমান 45, তাহলে 1% কত হবে? 15 দিয়ে 45কে ভাগ করে দিন, 3 টাকা। আর আমাদের ক্রয়মূল্য সবসময় 100% ধরতে হয়, তাহলে 100% কত হবে? না 100 × 3, তাহলে হচ্ছে 300 টাকা, অর্থাৎ ওই ঘড়িটির ক্রয়মূল্য হচ্ছে 300 টাকা। দেখুন এটি সরল সুদ বা সিম্পল ইন্টারেস্টের অঙ্ক। এখানে বলা হয়েছে বার্ষিক 5% সরল সুদে কত টাকা থেকে প্রত্যেক দিন 1 টাকা করে সুদ পাওয়া যাবে। তাহলে কি বলেছে? প্রত্যেক দিন 1 টাকা করে সুদ পেতে হবে। তাহলে 1 বছরে কত সুদ পাবেন? এক বছরে আমাদের তো জানি 365 দিন, তাহলে প্রত্যেক দিন যদি 1 টাকা করে সুদ পান তাহলে 1 বছরে পাবেন 365 টাকা সুদ। যদি লিপিয়ার হতো তাহলে বলে দিত আপনাকে, তখন 366 ধরতেন, সেটা উল্লেখ করতো, যেহেতু করেনি তাহলে বছরটাকে 365 দিনের ধরুন। প্রত্যেক দিন 1 টাকা করে সুদ হলে 1 বছরে পাবে 1 × 365, মানে 365 টাকা পাবে সুদ। এখানে দেখুন সিম্পল ইন্টারেস্ট 5%, তাহলে আমরা কি জানি? আমরা যে কোনো ক্ষেত্রে জানি সুদ সমান কি হয় না মূলধন ইন্টু সময়, এখানে সময়টা 1 বছর, কারণ আমি 1 বছরের জন্য 365 বের করেছি, ইন্টু রেট অফ ইন্টারেস্ট বা যেটা থাকবে সুদের হার বাই 100। এখান থেকে মূলধনটা বার করে নেব। সুদটা কত? 365 টাকা। মূলধন কত জানি না, তাহলে মূলধন বলেই লিখে রাখলাম। সময় কত? 1 বছর। সুদের হার কত? 5% বাই 100। কাটাকাটি করুন, 5 দিয়ে এটা ক্যান্সেল করুন, 5 7 35 আর 1 36, 5 3 15। তাহলে মূলধন বার করতে হলে 100টা 73-এর সঙ্গে গুণ করে দিন, তাহলে মূলধন কত হবে? 73 × 100, তার মানে 7300 টাকা। অর্থাৎ যদি আপনি ব্যাংকে 7300 টাকা রাখেন তাহলে প্রত্যেক দিন 1 টাকা করে সুদ পাবেন যদি 5% রেটে সুদ আপনাকে দেয়। দেখুন এই অঙ্কটি চক্রবৃদ্ধি সুদের একটি অঙ্ক। লক্ষ্য করুন এখানে বলেছে চক্রবৃদ্ধি সুদে কোনো মূলধন 8 বছরে 3 গুণ হয়ে যায়, তাহলে ও কত বছরে 9 গুণ হবে? তাহলে দেখুন 3 গুণ হতে কত সময় লাগছে? 8 বছর। তাহলে আরও 8 বছর পর এটা আবার 3 গুণ হয়ে যাবে, আবার 3 গুণ হয়ে যাবে। তাহলে আগে 3 গুণ ছিল, তার আবার 3 গুণ, মানে আলটিমেটলি হবে 9 গুণ। কত বছর পরে? প্রথম 8 বছর পর 3 গুণ হয়েছে, আরও 8 বছর পর, তাহলে 8 যোগ 8 অর্থাৎ 16 বছর পর। বোঝা গেল কি বললাম? প্রথমে দেখুন 3 গুণ হয়েছে কত বছরে? 8 বছরে। তাহলে ধরুন আগে পি ছিল, সেটা হয়ে গেছে 3p। কত বছরে? 8 বছরে। তাহলে 8 বছরে 3 গুণ হয়, এটা বোঝা গেল। তাহলে পরবর্তী 8 বছরে আবার এটা 3 গুণ হবে, 3p 3 গুণ মানে 9p। তাহলে দেখুন প্রিমিয়ামের 9 গুণ হয়ে যাচ্ছে কত বছরে? 8 এবং 8 অর্থাৎ 16 বছরে। এটাই অ্যান্সার। এটার জন্য কোনো অঙ্ক করার দরকার নেই, সিম্পল কনসেপ্ট থেকেই অঙ্কটা করে দেওয়া যায়। দেখুন এই অঙ্কটি বয়সেরও এবং অ্যালিগেশনেরও। এখানে যেটি বলেছে দেখুন বর্তমানে অনুপ ও আরিফের বয়সের অনুপাত 5:3। তাহলে এখানে লিখুন অনুপ, এখানে লিখুন আরিফ, তাদের বর্তমানে বয়সের অনুপাত 5:3, এটা বর্তমানে। তো বলেছে 5 বছর পর, মানে আফটার 5 ইয়ার্স, 5 বছর পর অর্থাৎ ভবিষ্যতে
তাদের বয়সের অনুপাত হবে 10:7, তাহলে এটা 10, এটা 7 হলে আরিফের বর্তমান বয়স কত? তাহলে আরিফের বর্তমান বয়সটা জানতে চাইছে। এক্ষেত্রে যেটা করতে হয়, এই দুটোকে সমান সংখ্যায় আনতে হয়। একটা দেখুন 7 আছে, একটা 3 আছে, এই দুটোকে সমান করতে হবে। তাহলে 3টাকে 7 কী করে বানাবো? দেখুন 3কে যদি আমি 7-এর 3 দিয়ে গুণ করি তাহলে এটা 7-এ পরিবর্তিত হবে। কি করে করলাম সেটা একটু বলে নিই, অনেকেই হয়তো এটা বুঝতে পারেন না। 3 আছে, তাকে 7 বানাতে হবে, তাহলে যেটা বানাতে হবে সেটা উপরে লিখুন, আর যেটা ছিল সেটাকে নিচে লিখুন। তাহলে 7-এর 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে একেও 7-এর 3 দিয়ে গুণ করব, আর একেও 7-এর 3 দিয়ে গুণ করব। তাহলে আমার যেটা হলো দেখুন, তাতে নতুন যেটা হলো, এই 3 কাটা গিয়ে 7 হবে, এখানে 5-7-এ 35 হবে, 7-5-এ 35/3, 35/3। নিচের রেশিওর কোনো তফাৎ হবে না, এটা যেমন ছিল 10-7 দুটো হবে। তাহলে আরিফের এই দুক্ষেত্রেই সমান হলো, শুধু অনুপের দুটো আলাদা হলো। তাহলে এই যে অনুপের দুটো রেশিও আলাদা হলো, এই দুটোকে বিয়োগ করে দিন। একটা হচ্ছে 35-এর 3 আর একটা 10, বিয়োগ করে দিন। এই যে পরিবর্তনটা অনুপের হয়েছে সেটা 5 বছরের জন্য হয়েছে, এটা সমান 5 করুন। তাহলে এই রেশিওর মানটা হলো 5, এটা বিয়োগ করুন। লসাগু হলো 3, ওপরে হচ্ছে 35 মাইনাস 10-3-এ 30 সমান হচ্ছে 5। এটা বিয়োগ করলে পাবেন 5/3, এই রেশিও মানে হলো 5। তাহলে কাটাকাটি করুন, তাহলে 1 রেশিও সমান কত হবে? 3 হবে। 1 রেশিও যদি 3 হয় তাহলে দেখুন বর্তমানে অনুপ আর আরিফের বয়স অনুপাত ছিল 5 রেশিও আর 3 রেশিও। তাহলে 1 রেশিও যদি 3 হয়, 3 রেশিও কত হবে? 3 × 3, তাহলে 9 বছর। বর্তমানে অনুপের বয়স যদি বার করতে বলে তাহলে 5 রেশিও 1 রেশিও যেহেতু 3, 5 × 3 মানে 15 হবে। তাহলে অনুপের জানতে চাইলে 15 হতো, আরিফের জানতে চেয়েছে 9 বছর হবে। এই অঙ্কটা এক্স ধরেও করতে পারেন। কিভাবে দেখুন, লক্ষ্য করুন, বর্তমানে বয়সের অনুপাত কত? 5:3। তাহলে এখানে 5x লিখুন, এখানে 3x লিখুন, এটা এক্স ধরে। তার বর্তমানে যেহেতু অনুপাতটা 5:3, তাহলে আমি একজনের ধরে নিলাম 5x, একজনের ধরে নিলাম 3x। 5 বছর পর দুজনেরই তো 5-5 করে বাড়বে, তাহলে এর সাথে 5 যোগ করুন, এর সাথে 5 যোগ করুন। তারপরে যে রেশিওটা হবে সেটা হচ্ছে 10:7। এরপর এটা যদি কাটাকাটি করেন তাহলে পরেও আপনি উত্তরটা পাবেন। দেখবেন এক্সের মান বেরিয়ে যাবে, সেখান থেকে 3x বেরোবে, সেখান থেকে 5x বেরোবে, এবং এটাই উত্তর হবে। দেখুন এটি টাইম অ্যান্ড ওয়ার্কের এবং এফিসিয়েন্সির একটি দুর্দান্ত অঙ্ক। অনেক পরীক্ষাতে এই ধরনের অঙ্ক পড়ে। এখানে বলা হয়েছে একটি কাজ, এখানে একটি এ হবে। আচ্ছা, প্রথমেই বলেছে এ একটি কাজ 12 দিনে করতে পারে, বি এর থেকে 60% বেশি কর্মদক্ষ। তাহলে বি একা ওই কাজটি কত দিনে করবে? তাহলে এখানে লিখুন এ, এখানে বি এর থেকে 60% বেশি কর্মদক্ষ। তাহলে এ যদি 100% এফিসিয়েন্স হয় তাহলে বি নিশ্চয়ই 160% এফিসিয়েন্ট কিনা বলুন, কারণ বি এর থেকে 60% বেশি, এর থেকে 60% বেশি কর্মদক্ষ। তাহলে এই যদি 100% হয়, এ হবে 160%। এই দুটোর রেশিও বের করে নিন, তাহলে সংখ্যাটা ছোট হবে। তাহলে দেখুন এটাকেও 20 দিয়ে ভাগ করা যায়, এটা 20 দিয়ে ভাগ করা যায়। 20×5 100 আর 20×8 হচ্ছে 160। তাহলে রেশিওটা কত পেলেন? 5:8। এটা হচ্ছে এফিসিয়েন্সি বা দক্ষতা। আর সময় তার উল্টো রেশিও হয়, মানে যার দক্ষতা কম তার সময় বেশি লাগবে, যার দক্ষতা বেশি তার সময় কম লাগবে। এই রেশিওটা ঠিক উল্টে দিন, অর্থাৎ 8:5 করে দিন। তাহলে দেখুন সময় যেটা লাগছে সেটা কিন্তু 8:5। আমি এটা ধরে কাজ করব কেন না, আমাকে বলেছে কত দিনে, অর্থাৎ সময়টাই জানতে চেয়েছে। তাহলে দেখুন এ কি করছে, এর সময়ের রেশিও হচ্ছে 8 এবং তার জন্য সময় লাগছে 12 দিন। এর রেশিও হচ্ছে 5, কত দিন সময় লাগবে আমি সেটা বার করে নেব। তাহলে দেখুন এখানে 8 রেশিও হচ্ছে 12, 5 রেশিও কত বার করব? 8 রেশিও 12, 5 রেশিও কত? তাহলে 1 রেশিও কত হবে বের করে নিন আগে, 12/8। তাহলে 5 রেশিও কত হবে না, 12/8 × 5। কাটাকাটি করুন, 4 দিয়ে কাটবে, 4 2 8, 4 3 12। তাহলে দেখুন হলো 15/2, তার মানে 7.5। অর্থাৎ ভাগ যদি করেন 7 2 7 14 আর 1 15, তাহলে 7.5 এর এত দিন সময় লাগবে, 7.5 দিন সময় লাগবে। বিয়ের ওই কাজটা করতে 7.5 দিন সময় লাগবে। পরবর্তী অঙ্কটি দেখুন নল এবং চৌবাচ্চার ওপরে। এখানে বলা আছে এ এবং বি দুটি পাইপ একটি ট্যাঙ্ক যথাক্রমে 6 ও 8 ঘন্টায় পূর্ণ করতে পারে। তাহলে এ পাইপ ছিল, বি পাইপ ছিল, এ 6 ঘন্টায় পূর্ণ করে, এ 8 ঘন্টায় পূর্ণ করে। তাহলে এই যদি 6 ঘন্টায় 8 ঘন্টায় পূর্ণ করে, আমরা জানি এখানে এলসিএম মেথড দিয়ে করব। তাহলে এই দুটোর এলসিএম মানে লসাগু, 6 এবং 8-এর লসাগু 24 হয়।
6 এবং 8 এর লসাগু হলো 24। তাহলে 24 যে লসাগুটা পাই সেটাই হয় টোটাল কাজ, তাহলে এত ইউনিট হলো টোটাল কাজ। তাহলে এ কতটা করতে পারবে, 6 দিয়ে 24কে ভাগ করে দিন, 6 4 24, 8 দিয়ে 24কে ভাগ করে দিন, 8 3 24, অর্থাৎ এ 1 ঘন্টায় 4 ইউনিট করতে পারে, বি 1 ঘন্টায় 3 ইউনিট করতে পারে। এটা অবধি পেলাম। পরবর্তী অংশে কি বলেছে, দুটি পাইপ একসঙ্গে খুলে দেওয়া হলো এবং 2 ঘন্টা পরে এই পাইপ বন্ধ করে দেওয়া হলো। তাহলে পাইপ দুটো খোলা হয়েছে এবং 2 ঘন্টা পরে এই পাইপ বন্ধ করা হয়েছে। তাহলে 2 ঘন্টা অবধি এ আর বি একসাথে কাজ করেছে। এখন দেখুন এ 1 ঘন্টায় কত করে, 4 ইউনিট, বি 1 ঘন্টায় কত করে, 3 ইউনিট। তাহলে দুজনে মিলে এ এবং বি মিলে 1 ঘন্টায় কত ইউনিট করবে, 1 ঘন্টায় করবে 4 যোগ 3 সমান 7 ইউনিট 1 ঘন্টায়, এটা 1 ঘন্টায় করবে। তাহলে এ আর বি মিলে 2 ঘন্টায় কত ইউনিট কাজ করবে, 2 × 7 মানে 14 ইউনিট কাজ করবে। তাহলে এ বি দুজনে একসাথে খোলা থাকছে 2 ঘন্টা অবধি, 2 ঘন্টায় তারা 14 ইউনিট কাজ শেষ করে ফেলেছে। এখন দেখুন মোট কাজ, এরপরে যেটা বলা হয়েছে বাকি ট্যাঙ্কটি পূর্ণ করতে বি এর কত সময় লাগবে। কারণ 14 ইউনিট তো ভর্তি হয়ে গেছে দুজনের দ্বারা, আর মোট কাজ হচ্ছে 24 ইউনিট। তাহলে কতটা বাকি আছে দেখে নিই, 24 ইউনিট মোট কাজ, তার থেকে 14 ইউনিট কাজ হয়ে গেছে, আর 10 ইউনিট কাজ বাকি আছে। এই 10 ইউনিট কাজ কে করবে, বি করবে, কারণ একে বন্ধ করে দেওয়া হয়েছে। তাহলে বি কত সময় করবে, এখন দেখুন বি 1 ঘন্টায় করে 3 ইউনিট, তাহলে 10 ইউনিট করতে তার কত সময় লাগবে, 10/3 ঘন্টা। 10 ইউনিট কাজ বাকি আছে, এ বি 1 ঘন্টায় 3 ইউনিট করে, তাহলে 10 ইউনিট করতে সময় লাগবে 10/3, 3 3 9, আর 1 বাকি রইল 1/3, এত ঘন্টা। তাহলে 3 পূর্ণ 1/3 ঘন্টা বাকি সময় লাগবে। যদি বলতো যে মোট কত সময় লাগবে, তাহলে আগের 2 ঘন্টা কাজ করেছে, আর বি বাকিটা করলো 3 পূর্ণ 1/3 ঘন্টায়। এই দুটো যোগ করে দিলে যেটা হতো সেটা হচ্ছে মোট সময় লাগবে, যদি মোট সময় জিজ্ঞেস করতো, এখানে যদিও সেটা বলেনি আপনাদেরকে।